আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি প্রতি ক্লাসে কি এরকম অবস্থা নাকি? যে আস্তে ধীরে আসতেছে আসে? কয়জন করে আসে জারিফ? প্রত্যেক ক্লাসে কয়জন করে ছাত্র স্যার আসে? 8 জনের মতো স্যার, 8 জন, 8-9 জন। 8-9 জন। আর বাকিরা ক্লাস করা লাগে না না? ওদের ক্লাস লাগে না? ওরা এমনি পাশ হয়ে যাবে? ওরা পাইন বাসায় বসে সুযোগ পাচ্ছে, তারপরে ক্লাস করে না। তারপরও মানে বাসায় বসে ক্লাস করবে সেটাও পারবে না। 8-9 জন ক্লাস করে, 7-8 জন ক্লাস করে, তাও আবার ক্লাসের সময় মতো থাকে না। কি রাহিব? ফারদিন হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস করনি রেগুলার মোটামুটি? স্যার করি তো। করো না? জি স্যার। রাহিব, শুনতে পাচ্ছ তুমি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম, জি স্যার। ক্লাস করো রেগুলার নাকি? জি স্যার, করি তো। করো না? করি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি অসুস্থ? না, সুস্থই। এরকম দেখা যাচ্ছে যে কিরকম দেখা যাচ্ছে? চেহারাটা স্যার একটু বিধ্বস্ত। বিধ্বস্ত? আর তুমি ক্লাস করো? তুমি তো মানে ক্লাস কरोই নাই মাঝখান দিয়ে। ঈদের পরে কয়টা ক্লাস করছো? স্যার মাঝখানে আমি তো করোনায় আক্রান্ত ছিলাম স্যার। তাই? করোনা আক্রান্ত হয়েছে কি তোমার নিজের কথা না টেস্ট করি বলতেছে? কোনটা? না না স্যার, মানে আমার কাছে মনে হইতেছে, কারণ এখনো আমি অসুস্থ, আমার কথা শুনে বুঝতেছেন না ঠান্ডা। আহ, নর্মাল জ্বর ঠান্ডা, করোনা জ্বর তো না। জ্বর ঠান্ডা হলেই করোনা এমনটা না, কিন্তু জ্বর ঠান্ডা আমাদেরও হয়েছে, ঠান্ডা আছে এখনো। আর স্যার ক্লাস না করার অন্যতম কারণ হচ্ছে যে মাঝখানে হচ্ছে ফোন মানে হারাই গেছিল স্যার, আহ, এই জন্য হচ্ছে আপনার সমস্যা। এখন এই অবস্থা কেন? ছাত্র 8-9 জনের বেশি নাকি কোনো ক্লাসে থাকে না, 9-10 জনের বেশি কোনো ক্লাসে নাই, তাহলে বাকিদের ক্লাস করা লাগে না? তামিম, স্যার এখন কথা হইতেছে যে স্যার মানে 9টা থেকে হচ্ছে ক্লাস, হ্যাঁ, 12টা পর্যন্ত হচ্ছে ক্লাস শেষ। হুম, তা এর মধ্যে সবাই মানে আমি যদি আমার নিজের কথাই বলি, আমি কয়েকদিন আগে ক্লাস করতাম না, কিন্তু 2-3 দিন ধরে আমি প্রত্যেকটা পিরিয়ডই করতেছি। স্যার এটা কি করলেন? শুধুমাত্র কোনটা? শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স বাদে কোনো পিরিয়ডেই মোটামুটি মানে আমাদের সেকশনে স্যার কি সমস্যা জানি না, অন্য অন্য সেকশনের খবর কি তাও জানি না, কিন্তু স্ট্যাটিস্টিক্স বাদে অন্য কোনো ক্লাসে স্যার তেমন কোনো রেসপন্স থাকে না। দুই একজন যারা আছে ওরা রেগুলারই ক্লাস করে, যেমন স্যার তানজিম মাহমুদ, এই যে জারিফ জহির, এরা হইতেছে রেগুলারই ক্লাস করে। মানে কিন্তু জারিফ জহির, সাদ, তানজিম মাহমুদ, আর কার নাম বললা? গালিব না? স্যার গালিব কি আসছে, গালিবকেও তো দেখি স্যার ক্লাসে, হ্যাঁ, কিন্তু এরা স্যার রাহিব, বাদ রাহিব, বাকি যারা আছে রাহিব তুমি রেগুলার ক্লাস করো? রাহিব, রাহিব কই? রাহিব কথা শুনতে স্যার পাচ্ছ তো? রাহিবও প্রায় রেগুলারই ক্লাস করে। এরপর স্যার সিয়ামও রেগুলার ক্লাস করে। তাহলে মোটামুটি এখানে যারা আছে সবাই রেগুলার ক্লাস করে, বাদ বাকিদের অবস্থা মানে হচ্ছে বলতে পারলাম না। তুমি এমনি বন্ধের পরে ঈদের পরে কয়টা ক্লাস করছো? তোমার নিজেরটা বলো।
আর বন্ধের পর হচ্ছে মানে ক্লাস শুরু হওয়ার পর থেকে আমি স্যার হচ্ছে কয়টা একদিন স্যার মনে হয় একটা করছিলাম আর একদিন দুইটা করছি আর 2 দিন হচ্ছে করি নাই আর তারপর থেকে যে কন্টিনিউ করছি। আর জুনায়েদ জুনায়েদ তুমি ক্লাস করো? আমার তো মনে হয় প্রতি রেগুলার না। জুনায়েদ জি স্যার। রেগুলার ক্লাস করছো? বন্ধের ঈদের পর থেকে যে ক্লাস স্টার্ট হলো। জি স্যার। রেগুলার। আর স্যার এই যে স্যার বিগত রেগুলার। কয়েকদিনে হ্যাঁ ওই যে স্যার মাঝখানে ওই যে আপনার ওয়াইফাইতে সমস্যা হইলো, তারপর হচ্ছে বৃষ্টির কারণে নেটওয়ার্কে অনেকের সমস্যা হচ্ছিল। অনেকে তো গ্রামে থাকে, আপনার নেটটা পায় না। আচ্ছা যাই হোক, আমি আমার ক্লাস শুরু করে দিচ্ছি, কারণ 9 জন 10 জন দিয়ে আসলে কি ক্লাস করে? স্যাররাও করে যে কি করবো, স্যারদের বাধ্য ধরার নিয়মটা আছে বলেই, কিন্তু এতে 9-10 জনের ক্লাস কতটুকু ইফেক্টিভ হয় আল্লাহ জানে। এমনি ক্লাসে ছাত্র সংখ্যা হচ্ছে 28 জন, তার মধ্যে আসে 9-10 জন। অন্যান্য ক্লাসে তো ছাত্র আরো বেশি, তাদের হয়তো দেখা যাচ্ছে 30-40 জন থাকলেও অত গায়ে লাগে না। যাই হোক, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা আজকে গত ক্লাসগুলোতে আমি একটা ক্লাস মিস হয়েছে আমার, মঙ্গলবারের ক্লাসটা সম্ভবত তোমাদের সাথে আমার ক্লাস ছিল, বাট সেই দিন আবার কলেজ কোনো না কোনো কারণে মানে বন্ধ দিয়েছিল, সরকারি ছুটি মনে হয় সেটা, তো যার কারণে আমি আর ওই দিনের ক্লাসটা নিতে পারি নাই। তো আজকে আমরা যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে সেকেন্ড পার্টের উপরে আমাদের ক্লাস। তো সেকেন্ড পার্টে মনে হয় অলরেডি প্রথম চ্যাপ্টার এমজেন স্যারে করাচ্ছে, অবশ্যই প্রতিষ্ঠানের হিসাব। আর আমি অবশ্য প্রথম চ্যাপ্টার করাবো না, কারণ আমাদের সিলেবাস যদি শেষ করতে হয় তাহলে প্রথম চ্যাপ্টার করা শেষ করা যাবে না। তো আমি সেকেন্ড চ্যাপ্টারে আছি। সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব, 12B বাংলা ভাষা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। খাতা কলম সামনে নিয়ে রাখো, যেগুলো নোট করা দরকার সেগুলো অবশ্যই নোট করতে হবে, আর যেগুলো তোমার নোট করা লাগবে না সেগুলো তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বাট নোট করা যেগুলো এসেনশিয়াল সেগুলো অবশ্যই নোট করতে হবে। তো 12B বাংলা ভাষা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 2 অংশীদারি ব্যবসায়ের হিসাব নাম। এটার প্রথম পার্ট আজকে আমার, যদিও আজকে দ্বিতীয় পার্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে প্রথম পার্ট। যাই হোক, আমরা পরবর্তী ইয়েতে যাই, স্লাইডে, যেখানে কতগুলো ছবি দেওয়া আছে। তাতে প্রথম ছবি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে চায়নার একটা ছবি দেওয়া আছে, এবং একই সাথে রবির সাথে উবারের একটা পার্টনারশিপ ছবি দেওয়া আছে। আবার নিচে প্রাণ গ্রুপের সাথে একটা এগ্রিমেন্ট করতেছে কেয়ার সম্ভবত, এবং সেটার কাগজপত্র দেওয়া, মানে তারা করছে যে সেটা দেওয়া আছে। আর সর্বশেষ কতগুলো হাত একত্রিত হয়ে আছে, কতজন লোকের কতগুলো হাত একত্রিত হয়ে আছে। এই যে ছবিগুলো, এই ছবিগুলোর মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে এখানে দশমিলি করি কাজ হারে যেতে নাহিল আজ, বিষয়টা কিছুটা এরকমই। অর্থাৎ এটা পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসায়ীরই কতগুলো চুক্তি ছবি পিকচার দেওয়া আছে। প্রথমত বাংলাদেশের সাথে চায়নার বন্ধুত্বপূর্ণ পার্টনারশিপ সম্পর্ক, 2 রবির সাথে উবারের সম্পর্ক, 3 প্রাণ গ্রুপের সাথে কেয়ারের সম্পর্ক, 4th আমরা সবাই একসাথেই কাজ করব, এরকম হাত মিলানো। তাহলে এটা কোন ব্যবসায় বুঝতে পারছো তো না? অংশীদারি ব্যবসা, মানে পার্টনারশিপ ফার্ম এর অঙ্ক আমরা করব, অথবা এর নিয়ম কারণ প্রথমে আমরা শিখব। তাহলে তোমাদের এই ছবিগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো যে না পার্টনারশিপের বাইরে কিছু না, এটা আসলে পার্টনারশিপই, তারা যৌথ মালিকানার ভিত্তিতে ব্যবসাটা করবে। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসার হিসাব। তো প্রথমে আসো, আমরা আজকের পাঠ শেষে যা শিখতে পারবো, অংশীদারি ব্যবসায় কি তা বর্ণনা করতে পারবো, অংশীদারি চুক্তিপত্র কি এটা ডেসক্রিপশন দিতে পারবে তুমি, চুক্তিপত্রের অবর্তমানে প্রযোজ্য আইনের বিধানগুলো বর্ণনা করতে পারবে, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে প্রয়োজনীয় হিসাব প্রস্তুত করতে পারবে, স্থায়ী মূলধন পদ্ধতিতে প্রয়োজনীয় হিসাব প্রস্তুত করতে পারবে, সমন্বিত মূলধন পদ্ধতিতে প্রয়োজনীয় হিসাব প্রস্তুত করতে পারবে। অর্থাৎ অংশীদারি অঙ্ক সমাধান করার জন্য 3টা পদ্ধতি আছে, পরিবর্তনশীল, স্থায়ী এবং সমন্বিত মূলধন।
এই 3 পদ্ধতিতে প্রয়োজনীয় হিসাব প্রস্তুত করতে পারবে। অংশীদারদের উত্তোলনের সুদ, বেতন ও কমিশন হিসাবভুক্ত করার নিয়ম বর্ণনা করতে পারবে। তো আমার প্রথম প্রশ্ন, এখানে যারা আছো টোটাল ছাত্র সংখ্যা 10 জন, আমি ছবি উঠে রাখছি অবশ্য। ফারদিন আরমান রাফি সম্ভবত লাস্টে এসে জয়েন করছে, তাই না রাফি? জি স্যার। তো রাফি জি স্যার। রেগুলার কি ক্লাস করো? আমার মনে হয় না, আরই যতটুকু মনে হচ্ছে। তুমি তারপর না। তোমার মুখ থেকে বলো, রেগুলার কি ক্লাস করো? এটা তুমি এখনো কি বাড়িতে না আছো? স্যার, করা হয় না, কারণ তো ঢাকার বাইরে আছি স্যার, এখানে নেই। হুম, আমি জি আমি সমস্যা। এখনো স্যার ঢাকার বাইরে স্যার। ও, আব্বু আম্মু সবাই ঢাকাতে, কিন্তু আমি এখানে এখনো আসবো এই 20 তারিখে স্যার। 20 তারিখ থেকে একবারে কন্টিনিউ করবো স্যার, পুরা দমে স্যার। হুম। আচ্ছা, যাই হোক, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে অংশীদারি ব্যবসায় কি? জুনায়েদ বলে দেখি, অংশীদারি ব্যবসায় কি তা বর্ণনা করতে পারবে? তো প্রথমে অংশীদারি ব্যবসা কাকে বলে? আমাদের যেহেতু চ্যাপ্টারের নামে হচ্ছে অংশীদারি ব্যবসা, তো অংশীদারি ব্যবসা কি, বা ম্যানেজমেন্ট প্রথম পত্র, ব্যবস্থাপনা প্রথম পত্রের এই টপিকটা ছিল অংশীদারি ব্যবসা কি, বলো কি? জুনায়েদ কথা বলো না। ফারুদ্দিন আরমান রাফি বলতে পারবা অংশীদারি ব্যবসা কি? এখন আর বলতে পারবে না, তাইলে হলো। দেখো, অংশীদারি ব্যবসায় কি বলতে কি বোঝায়? কতিপয় ব্যক্তি সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন। সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন 2, সর্বোচ্চ 20 জন। ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন। মুনাফা অর্জন বা বন্টনের উদ্দেশ্যে নিজেদের মধ্যে মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। মানে অংশীদারি ব্যবসার মধ্যে সদস্য সংখ্যা কমপক্ষে 2 জন হতে হয় এবং সর্বোচ্চ 20 জন হতে হয়। তবে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন হলেও ব্যবসাটা করা যায়। তাদের মধ্যে একটা চুক্তি থাকতে হবে, মৌখিক অথবা লিখিত, এবং তাদের মধ্যে উদ্দেশ্য থাকতে হবে মুনাফা অর্জন বা বন্টনের উদ্দেশ্য। এটাই হচ্ছে অংশীদারি ব্যবসা। যে সকল ব্যক্তি এ ধরনের ব্যবসা গঠন করে তাদেরকে অংশীদার বলে, এবং তাদের মধ্যে বিদ্যমান সম্পর্ককে বলে অংশীদারিত্ব বা অংশীদারি সম্পর্ক। এরপরে অংশীদারি চুক্তি। এটার আবার ডেফিনেশন আছে না স্যার? হচ্ছে আপনার প্রাইভেট লিমিটেড আর পাবলিক লিমিটেড। না, সেটা তো অংশীদারি ব্যবসায় না, সেটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। আমরা অংশীদারি ব্যবসা আছে। ওটা তো আপনার আলাদা। হ্যাঁ, অংশীদারি চুক্তিপত্র। এরপর আছে চুক্তিপত্র কি? চুক্তিপত্র হচ্ছে চুক্তি বা চুক্তিপত্র অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বা ভিত্তি বলা যেতে পারে। চুক্তিপত্র অংশীদারি ব্যবসার অস্তিত্বের প্রমাণস্বরূপ, মানে চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা করা যায় না। এর উপর ভিত্তি করে রচিত হয় অংশীদারদের পারস্পরিক সম্পর্ক, সৃষ্টি হয় তাদের অধিকার ও কর্তব্য, এবং নির্ধারিত হয় দায় দায়িত্বের পরিসীমা। অর্থাৎ চুক্তিপত্রে অংশীদারদের সম্পর্ক, অধিকার, কর্তব্য, দায় দায়িত্ব এগুলো নির্ধারিত থাকে। সুতরাং বলা যায় যে দলিলে অংশীদারি ব্যবসায় যাবতীয় শর্তাবলী যেমন গঠন, নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও পরিচালনা বিধি উল্লেখ থাকে, এবং যে দলিলের মাধ্যমে অংশীদারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, অধিকার, কর্তব্য এবং দায় দায়িত্ব নির্ধারিত হয় তাকে অংশীদারি চুক্তিপত্র বলে। মানে চুক্তিপত্রের মাধ্যমে তোমার ব্যবসাটা গঠন করা, নিয়ন্ত্রণ করা, ব্যবস্থাপনার দায়িত্ব, পরিচালনার দায়িত্ব, যাবতীয় বিষয় চুক্তিপত্রে উল্লেখ থাকে। শুধু তাই না, অংশীদারদের সম্পর্ক, অধিকার, কর্তব্য এবং দায়িত্ব নির্ধারিত থাকে। এটাই চুক্তিপত্র। তো অংশীদারি চুক্তিপত্র মৌখিক অথবা লিখিত যে কোনোটাই হতে পারে, তবে লিখিত হওয়াটাই বাঞ্ছনীয়। মানে লিখিত হলে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। এবার আমরা আসি পরবর্তী স্লাইড। চুক্তিপত্রের অবর্তমানে, এটা অঙ্ক করার জন্য লাগবে আমাদের। চুক্তিপত্রের অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের হিসাব রক্ষণের নিয়মাবলী। যদি চুক্তি অংশীদারি কারবারে মূল ভিত্তি, ব্যবসায়ের মূল ভিত্তি, কিন্তু অনেক বিষয় চুক্তিপত্রে স্পষ্ট করে দেওয়া থাকে না বা স্পষ্টতা থাকে, তখন সেই বিষয়গুলো চুক্তিপত্রে কোনো বিষয় যদি উল্লেখ না থাকে, ওই বিষয়গুলো 1932 সালের অংশীদারি আইনের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইনটা 1932 সালেরই। তো আইনের বিধানগুলোর মধ্যে অঙ্কের জন্য এই দুটা বিধান সব সময় লাগবে। আরো আছে প্রায় 14টা বিধান আছে, তো সেগুলো আমরা আলোচনা করতেছি না, এই কারণে অঙ্কের জন্য আমাদের লাগে না। 1 নম্বরে যেটা বলছে,
অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি বন্টনের সুনির্দিষ্ট অনুপাত চুক্তিপত্রে না থাকলে সমান হারে অংশীদাররা লাভ ক্ষতি বন্টন করবে। অর্থাৎ আমাদের যে প্রশ্ন দেওয়া থাকবে ওই প্রশ্নের মধ্যে যদি লাভ ক্ষতি বন্টনের অনুপাত দেওয়া না থাকে, সেটাই আমাদের প্রশ্নটাই কিন্তু আমাদের চুক্তিপত্র, তাহলে অংশীদাররা ব্যবসা থেকে লাভ ক্ষতি যে ভাগ করে নিবে সেটা কিভাবে নিবে? সমানভাবে। চুক্তিপত্রের অবর্তমানে বলা আছে যে আইনে তারা সমানভাবে 3 জন বা 2 জন যাই থাকুক তারা ভাগ করে লাভ ক্ষতি বন্টন করবে। 2, অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের সুদে হারের কথা চুক্তিপত্রে উল্লেখ না থাকলে কোনো অংশীদার তার প্রদত্ত ঋণের উপর 6% হারে সুদ পাবে। মানে ধরো একজন অংশীদার ব্যবসায়ী ঋণ প্রদান করছে, এখন সেই ঋণের উপর সুদের কথা প্রশ্নে বা অংশীদারি অঙ্কের মধ্যে উল্লেখ নাই, তখন তুমি ওই ঋণের উপর সুদ দিবা কিনা? আইনে বলা আছে যে চুক্তিপত্রে উল্লেখ না থাকলেও ওই ঋণের উপর অংশীদার 6% হারে সুদ পাবে, অর্থাৎ ব্যবসায় তাকে 6% হারে সুদ দিবে। তার মানে কোনো প্রশ্নে যদি ঋণ দেওয়ার কথা বলা হয়, অংশীদাররা ঋণ দিয়ে থাকে বাট অঙ্কের মধ্যে সুদে হারের কথা উল্লেখ করে নাই, ঋণ দিছি ঠিকই কিন্তু কত পার্সেন্ট হারে সুদ দিবে এটা বলে নাই, তখন সেই ক্ষেত্রে 6% হারে সুদ দিতে হবে ওই অংশীদারকে। এটা একমাত্র অংশীদারি অঙ্কের বেলায় এই নিয়মটা প্রযোজ্য, অন্য কোনো অঙ্কের বেলায় এই নিয়ম প্রযোজ্য নয়। তারপরে আমাদের আসো আরো কিছু নিয়ম। অঙ্ক সমাধানের পূর্বে তোমাকে যেসব বিষয় শিখতে হবে: 1 নম্বর, অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণ লাভ লোকসান আবন্টন ও অংশীদারদের মূলধন বা চলতি হিসাব কোনোটিতে আসবে না, শুধুমাত্র ব্যবসায় ঋণ হিসাবে দেখাতে হবে। অর্থাৎ যে অংশীদাররা যেই ঋণ দেখ ব্যবসায়, সেটা অংশীদারদের যে হিসাবগুলো আমরা করব, লাভ লোকসান আবন্টন কমন, এটা করতেই হয় অংশীদারি অঙ্কে। আরেকটা হচ্ছে অংশীদারদের মূলধন বা চলতি হিসাব। মূলধন হিসাব করতে হয় পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে, এটা আমরা কিছুক্ষণ পরেই বলবো। চলতি হিসাব করতে হয় স্থায়ী মূলধন পদ্ধতিতে। তো এখন এই অংশীদারি যে হিসাবে আমি করি না কেন, কোনো হিসাবেই তাদের ঋণটা আসবে না। কেন? ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, সুতরাং ঋণ কোথায় যাবে? শুধুমাত্র তাদের ঋণ হিসাবে দেখাতে হবে, আলাদা একটা হিসাব করতে হবে ওই অংশীদারের নামে, সেটা হচ্ছে ঋণ হিসাব, ওইখানে ঋণটা দেখাতে হবে। তারপরে 2, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি অংশীদার অঙ্ক সমাধান করার প্রথম পদ্ধতি। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের প্রদত্ত ঋণ ও ঋণের সুদ আলাদাভাবে ঋণ হিসাব করে তাতে দেখানো উত্তম, কিন্তু স্থায়ী মূলধন পদ্ধতিতে ঋণের সুদ চলতি হিসাবে হিসাবভুক্ত করতে হবে। অর্থাৎ আমি অঙ্ক করার জন্য 3টা পদ্ধতি পাবো, একটা পরিবর্তনশীল, একটা স্থায়ী মূলধন, আরো একটা আছে সমন্বিত মূলধন পদ্ধতি। তো যেই পদ্ধতি আমি অঙ্ক করি না কেন, পরিবর্তনশীলে যদি আমি অঙ্ক করি তখন ঋণ বা ঋণের সুদ আমাকে কোনো পার্টি পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে বিশেষ করে মূলধন হিসাবে দেখানো যাবে না, এবং এটা দেখানোর জন্য আমাকে কি করতে হবে? ঋণ হিসাব প্রস্তুত করতে হবে। আর স্থায়ী মূলধন পদ্ধতিতে ঋণের সুদকে চলতি হিসাবে হিসাবভুক্ত করতে হবে। 3, ব্যবসায় সাধারণ বিষয় যেমন বকেয়া ভাড়া, বকেয়া বীমা সালামি, যাতায়াত, ম্যানেজার বা বিক্রয় কর্মীর কমিশন, সঞ্চিত তহবিলের স্থানান্তর, অনাদায়ী বিনিয়োগের সুদ, অনাদায়ী পাওনা, এগুলো সাধারণত লাভ লোকসান বা বিষয়দায় বিভিন্ন আইটেম। এখন এগুলো যদি অংশীদারি অঙ্কে আমরা পাই, শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাবে এগুলা বসবে, কিন্তু অংশীদারদের মূলধন বা চলতি হিসাবে এগুলা বসবে না। কেন? কারণ এগুলো আসলে ব্যবসায়ের আইটেম, ব্যবসায়ের খরচ, আর ব্যবসায়ের জন্য আমরা শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাবই করি, অন্য কোনো হিসাব ব্যবসায়ের জন্য না। বাকি যে হিসাবগুলো আমরা করব সেগুলো অংশীদারদের পার্সোনাল অ্যাকাউন্ট। তো অংশীদারদের কোনো পার্সোনাল অ্যাকাউন্টে এই আইটেমগুলা বকেয়া ভাড়া, বকেয়া বীমা সালামি বা বকেয়া খরচ এগুলো আসবে না। কেন? কারণ এগুলো ব্যবসায়ের খরচ, অংশীদারদের আয়ও না ব্যয়ও না। এই কারণে এগুলা এক পার্টেই শুধু আসবে লাভ লোকসান আবন্টন হিসাবে, আর কোনো পার্টে এগুলো আসবে না। এরপরে আমরা আসি পরবর্তী স্লাইড। 4 নম্বর, মূলধন অনুপাতে লাভ ক্ষতি বন্টন করতে বলা হলে কোনো অঙ্কে এমনটা বলে প্রশ্নে যে অংশীদাররা ব্যবসা থেকে লাভ ক্ষতি মূলধন অনুপাতে ভাগ করে নেবে, বলা হলে সেই ক্ষেত্রে নিজ নিজ মূলধনতে স্বাভাবিক অনুপাত তৈরি করে নিতে হবে। অর্থাৎ এটা বুঝাতে পারছি? তোমরা বুঝার কথা মনে হয় যে ধরো কোনো অংশীদার ব্যবসায় মূলধন দিল, এরকম 3 জন, কমপক্ষে 2 জন লাগে, ধরো 3 জন বা 2 জন অংশীদার মূলধন সরবরাহ করলো। এখন তারা কিভাবে ব্যবসা থেকে লাভ ক্ষতি ভাগ করে নিবে সেটা তোমার প্রশ্নে উল্লেখ নাই, তবে এটা বলা আছে যে তারা লাভ ক্ষতি ভাগ করে নিবে তাদের মূলধন অনুপাতে। তাই যদি হয় তাহলে মূলধন থেকে তাদের অনুপাত বের করে নিতে হবে। অনুপাত বের করার
যে নিয়ম, সেই নিয়মটা মনে হয় ক্লাস 9-10 অনুপাত সমানুপাতের অঙ্ক যদি তোমরা বীজগণিতে করে থাকো তাহলে আশা করি পারার কথা। যেমন মূলধন আছে 1,60,000, 40,000, বলতে পারবা এই তিনজনের অনুপাত কত? যদি অনুপাত বের করতে বলে মূলধন থেকে 1,60,000, 40,000, তিনজন থেকে অনুপাত বের করতে বলা হয়েছে। স্যার এই তিনটাকে যোগ করব স্যার, না, অনুপাতটা বের করতে এই গেলে তিনটাকে যোগ করব, প্রথমে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এই তিনটা থেকে তোমার ভাগ করে সংখ্যা কমায় নিতে হবে। আমি বললাম 1,60,000, 40,000, এটাকে যদি আমি 4টা শূন্য করে কেটে দিই তাহলে 10, 6, 4, তাহলে আমাদের অনুপাতটা ছোট হয়ে আসলো 10, 6, 4। এরপরে আমি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 5, 3, 2, অর্থাৎ অনুপাতটা হবে 5, 3, 2, যোগ করলে 10, 10 ভাগের 5 প্রথম জনেরটা, দ্বিতীয় জনেরটা 10 ভাগের 3 এবং তৃতীয় জনেরটা হচ্ছে 10 ভাগের 2। অর্থাৎ অনুপাতকে প্রথমে ছোট রূপান্তর করতে হয় মূলধন থেকে, তারপরে ওটা যোগ করে যোগফল দিয়ে ভাগ আর যার যার অনুপাত দিয়ে গুণ করতে হয়। 5 নম্বর যেটা বলা আছে, নির্দিষ্ট তারিখ না থাকলে অতিরিক্ত মূলধন ও পণ্য উত্তোলনের উপর সুদ ধরার প্রয়োজন নেই। কোনো অঙ্কে অংশীদাররা অতিরিক্ত মূলধন আনতে পারে, পণ্য উত্তোলনও করতে পারে, তবে তারিখ উল্লেখ না থাকলে এই দুটা বিষয়ের উপর সুদ ধরার কোনো দরকার নাই। তাছাড়া পণ্য উত্তোলনের উপর সাধারণত আমরা সুদ ধরিও না। 6 নম্বর, যে কোনো হিসাব যেমন বেতন, ঋণের সুদ ইত্যাদির সমন্বয়ের পর বা হিসাবভুক্তের পর বা ডেবিট করার পর বা চার্জ করার পর নিট লাভ দেওয়া থাকলে উক্ত হিসাবগুলো লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না, কিন্তু অংশীদার মূলধন বা চলতি হিসাবে আসবে। মানে একটা আইটেম বেতন ধরো অংশীদাররা পাবে, ঋণের সুদ এটাও অংশীদাররা পাবে, কিন্তু এগুলো হিসাবভুক্ত করে ফেলছে, বেতন হিসাবভুক্ত করে ফেলছে, ডেবিট করে ফেলছে এবং চার্জ করে ফেলছে অথবা বাদ দিয়ে ফেলছে, তারপর নিট লাভ দেওয়া আছে। তাইলে অঙ্কে যদি এরকম বলা থাকে তাহলে বেতন বা ঋণের সুদ যে ধরনের আইটেমের ক্ষেত্রে এটা বলা থাকুক সেটা কখনই লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না। এটা পরবর্তী পার্ট অংশীদারদের মূলধন বা চলতি হিসাবে বসবে। কেন আবন্টন হিসাবে আসবে না কেন? কারণ এগুলো অলরেডি হিসাবভুক্ত হয়ে নিট লাভ দেওয়া আছে, নিট লাভ প্রশ্নে দেওয়া থাকে, যার কারণে এগুলাকে প্রথম পার্ট লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে খরচ হিসাবে আর দেখানো যাবে না, যেহেতু একবার খরচ হিসাবে দেখানো হয়েছে। তবে মূলধন বা চলতি হিসাবে যার যার অংশীদারদের মূলধন বা চলতি হিসাবে বেতনটা বসবে। তারপর 7, কোন অংশীদার পণ্য উত্তোলন করলে এবং যা হিসাবভুক্ত হয়েছে বললে লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না, কিন্তু অংশীদার মূলধন হিসাব বা চলতি হিসাবে আসবে। অর্থাৎ একজন অংশীদার ব্যবসা থেকে পণ্য উত্তোলন করছে এবং এটাও বলা আছে যে ওটা হিসাবভুক্ত হয়ে গেছে, তাহলে এটা লাভ লোকসান আবন্টন আসবে না, কিন্তু পরবর্তী পার্ট মূলধন বা চলতি হিসাবে অবশ্যই আসবে। প্রথম পার্ট কিন্তু লাভ লোকসান আবন্টন, মানে হিসাবভুক্ত হলে মনে রাখবা যে প্রথম পার্টটা কখনই ওই আইটেম গুলো আসে না, কারণ এগুলো অলরেডি খরচ বা আয় হিসাবে হিসাবভুক্ত হয়ে গেছে। 8 নম্বর, যদি উত্তোলনের উপর সুদ ধরতে বলা হয় কিন্তু উত্তোলনের তারিখ উল্লেখ না থাকে তাহলে গড় হারে উত্তোলনের উপর 6 মাসের সুদ ধরতে হবে। অর্থাৎ আমার অঙ্কে উত্তোলনের উপর সুদ ধরতে বলছে কিন্তু উত্তোলনের তারিখ প্রশ্নে নাই, এখন আমি উত্তোলনের উপর কখনই পূর্ণ বছরের সুদ ধরতে পারবো না, গড় হারে উত্তোলনের উপর 6 মাসের সুদ ধরতে হবে। এটা হচ্ছে অংশীদারি অঙ্ক সমাধানের জন্য বেসিক নিয়ম। আর বেসিক নিয়ম মানে হচ্ছে তুমি যখন অঙ্কটা করতে যাবা তখন এই নিয়মগুলো মাথায় রেখে অঙ্কগুলো করতে হবে। অংশীদারি অঙ্কের মেইন হচ্ছে নিয়ম, আরো আছে বেতন, কমিশন, উত্তোলনের সুদ বের করার কিছু নিয়ম, এগুলো আমরা পরে বলবো। তো আমরা এখন অঙ্কে আসি। প্রথম অঙ্ক বলতে প্রথম আমাদের অঙ্কটা সমাধান করার জন্য কয়টা পদ্ধতি? অংশীদারি অঙ্ক সমাধানের জন্য 3টা পদ্ধতি আছে, 3টা পদ্ধতি। একটা নাম হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আরেকটা নাম হচ্ছে স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতি, আরেকটা নাম হচ্ছে সমন্বিত মূলধন পদ্ধতি। তো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি কি? প্রথম যেটা, যে পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করলে ব্যবসায়ে অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের দ্বারা মূলধন হিসাব প্রভাবিত বা পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি বলে। মানে আমি ব্যবসায় মূলধন দিলাম, এখন মূলধন দেওয়ার পরে আমি ব্যবসা থেকে তো কিছু প্রত্যাশা করি, যে প্রত্যাশা করি সেগুলো আমার মূলধন হিসেবে আসে, সবগুলো আসে, ওইটার কারণে আমার মূলধনটা পরিবর্তিত হয়ে যায়, তাকে মূলধন পরিবর্তনশীল মূলধন পদ্ধতি বলে। এই পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করলে বছরের শুরু এবং শেষ তারিখের মূলধন একই রকম থাকে না, অর্থাৎ পরিবর্তিত হয়ে যায়। অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেমন মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ, উত্তোলন, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন ইত্যাদি দ্বারা প্রত্যেক বছর মূলধনের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটে। মানে এগুলো তারা মূলধনের হিসাবে আসবে
যার কারণে তুমি যে মূলধনটা নিয়ে ব্যবসা স্টার্ট করো বছরের শেষে সেই মূলধনটা একই রকম থাকে না বলেই এটা নাম পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এবং এই পদ্ধতিতে তিনটা হিসাব সংরক্ষণ করতে হয়। দেখো হিসাব তিনটার নাম, প্রথমটা লাভ লোকসান আবন্টন হিসাব, 2 নম্বরটা অংশীদারদের মূলধন হিসাব এবং 3 নম্বরটা অংশীদারদের ঋণ হিসাব। অর্থাৎ এই পদ্ধতিতে জমি অঙ্ক করতে গেলে তোমাকে এই তিনটা হিসাব সংরক্ষণ করতেই হবে, লাভ লোকসান আবন্টন, অংশীদারদের মূলধন এবং অংশীদারদের ঋণ হিসাব। আবন্টন হিসাব কি আমরা পরে বলবো এগুলার, তার আগে আমরা পদ্ধতিগুলো ডিসক্রিপ করতেছি যে পদ্ধতিগুলোর ক্ষেত্রে মাথা রাখবা যে কোন পদ্ধতি কয়টা হিসাব করতে হয়। এটা হচ্ছে প্রথম পদ্ধতি গেল পরিবর্তনশীল। এরপরে দ্বিতীয় পদ্ধতি স্থায়ী মূলধন পদ্ধতি বা স্থিতিশীল মূলধন পদ্ধতি। এটা আরেকটা পদ্ধতি, যে পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব সংরক্ষণ করলে ব্যবসায়ে অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ের দ্বারা মূলধন হিসাব প্রভাবিত বা পরিবর্তিত হয় না, তাকে স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতি বলে। মানে আমি যে মূলধনটা বছরের শুরুতে দিব ব্যবসা করার জন্য, সেই মূলধনটা বছরের শেষে একই রকম থাকবে। কেন? ওই তারা যে ব্যবসা থেকে মূলধন বাবদ মুনাফা পাবে অথবা মূলধনের সুদ পাবে অথবা বেতন পাবে, এগুলো তাদের মূলধন হিসাবে আসবে না। এই পদ্ধতিতে বছরের শুরু ও শেষ তারিখে মূলধনের পরিমাণ একই থাকে, তবে চুক্তি অনুসারে অতিরিক্ত মূলধন বিনিয়োগ করলে মূলধনের পরিমাণ তখনকার মতো বেড়ে যায়, কিন্তু পরবর্তীকালে মূলধন আবার স্থায়ী রয়ে যায়। মানে মূলধন হিসাবে শুধুমাত্র মূলধন আর অতিরিক্ত মূলধন ছাড়া আর কোনো আইটেম এই পদ্ধতিতে আসবে না। আর বাকি যে আইটেমগুলো তারা পাবে, মূলধনের সুদ, মুনাফার অংশ, সেগুলো এই হিসাবে আসবে না। এই জন্য এই পদ্ধতির নাম হচ্ছে স্থায়ী বা স্থিতিশীল পদ্ধতি। অর্থাৎ মূলধন স্থিতিশীল থাকে, অর্থাৎ মূলধন হিসাবে মূলধন ছাড়া অন্য কোনো ধরনের আইটেম লিপিবদ্ধ করা হয় না। এই পদ্ধতিতে অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় লিপিবদ্ধ করার জন্য আলাদা একটি হিসাব সংরক্ষণ করা হয়, যার নাম অংশীদারদের চলতি হিসাব। মানে এখানে অংশীদাররা ব্যবসা থেকে যা যা পাবে সেগুলো হিসাবভুক্ত করার জন্য আলাদা একটা হিসাব সংরক্ষণ করা হয়, তার নাম হচ্ছে চলতি হিসাব। অর্থাৎ মূলধন ছাড়া বাকি সব ধরনের আইটেম অংশীদারদের চলতি হিসাবে লিপিবদ্ধ করা হয়। এই পদ্ধতিতে অংশীদারদের 3টি হিসাব প্রস্তুত করতে হয়, এখানেও 3টি। কমন হিসাবটার নাম হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, 2 নম্বরটার নাম অংশীদারদের মূলধন হিসাব, যেখানে শুধুমাত্র মূলধন আর অতিরিক্ত মূলধনে বসবে, আর 3 নম্বর হিসাবটার নাম হচ্ছে অংশীদারদের চলতি হিসাব, যেখানে মূলধন আর অতিরিক্ত মূলধন ছাড়া অন্য সব আইটেমই যেগুলো অংশীদাররা পাবে অথবা দিবে সেগুলো বসবে। এই হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতিতে সংরক্ষিত হিসাব। এরপরে পরবর্তী স্লাইড যেটা সমন্বিত মূলধন পদ্ধতি, আরেকটা পদ্ধতি। এই পদ্ধতিতে সাধারণত বাদ পড়া সংক্রান্ত হিসাব লিপিবদ্ধ করা হয়। মানে যেগুলা ভুলক্রমে আমি যে আগে 2 পদ্ধতির কথা বললাম, ওই 2 পদ্ধতি হিসাবভুক্তকরণ বাদ পড়ে গেছে বা হিসাবভুক্ত করতে পারি নাই। অনেক সময় লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার সময় কোনো হিসাব বাদ পড়ে যেতে পারে, যেমন মূলধনের সুদ, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, কমিশন, বেতন ইত্যাদি। পরবর্তীতে এই বাদ পড়া সংক্রান্ত ভুল ধরা পড়লে এই ধরনের ভুল সংশোধন করে লাভ লোকসান সমন্বয় হিসাব এবং অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করা হয়। মানে এই পদ্ধতিতে 2টা হিসাব করতে হয় এই বাদ পড়া আইটেমগুলো নিয়ে। একটা নাম হচ্ছে লাভ লোকসান সমন্বয়, সমন্বয় মানে বাদ পড়া আইটেমগুলো নিয়ে কাজ করতে হয়। আরেকটার নাম হচ্ছে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, যেখানে বাদ পড়া হিসাবগুলোই লিখতে হয়। এই জন্য প্রথমে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ এই পদ্ধতিতে বাড়তি একটা কাজ করতে হয় 2টা হিসাব প্রস্তুত করার বাইরে, সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হয়। এই পদ্ধতিতে সাধারণত 2টি হিসাব প্রস্তুত করতে হয় এবং প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হয়। 2টা হিসাবের একটার নাম হচ্ছে লাভ লোকসান সমন্বয় হিসাব, আরেকটার নাম হচ্ছে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। এই 2টা করতেই হবে, আর প্রারম্ভিক মূলধনটা বের করতে হবে। এখন আমরা যে 3টা পদ্ধতি সম্পর্কে ধারণা দিলাম, এই 3টা পদ্ধতিতে যে হিসাবগুলা করতে হবে এই হিসাবগুলার নমুনা চক। প্রথমে লাভ লোকসান আবন্টন হিসাব কমন উভয় পদ্ধতির ক্ষেত্রে। লাভ লোকসান আবন্টন হিসাব পরিবর্তনশীল মূলধন পদ্ধতির ক্ষেত্রেও করতে হয়, স্থায়ী মূলধন পদ্ধতির ক্ষেত্রেও করতে হয়। এই দেখো ঘরটা কিভাবে, ডেবিট পাশে বিবরণ টাকা টাকা, ক্রেডিট পাশেও বিবরণ টাকা টাকা, ঘর দুই পাশে টাকা ঘর 2টা করে। এখন প্রথমে আসো ডেবিট পাশে তুমি কি লিখবা, ক্রেডিট পাশে তুমি কি লিখবা। সাধারণত এইখানে ডেবিট পাশে লিখবা তুমি ব্যবসায়ের ব্যয়গুলো, আর ক্রেডিট পাশে লিখবা ব্যবসায়ের আয়গুলো। কমন কথা হলো এটা, কিছুটা বিশদ বিবরণীর মতো, তবে বিশদ বিবরণীতে সব ধরনের ব্যয় আয়গুলো আসতো। এখানে হচ্ছে যেগুলো আমরা হিসাবভুক্ত করি নাই বিশদ বিবরণীতে সেগুলো লিখবো। প্রথমে আসো ক্রেডিট পাশে যে আমি লিখবো আয়গুলো, তার মধ্যে সবাই প্রথমে তোমার অঙ্কের মধ্যে নিট লাভ দেওয়া থাকবে, লাভ লোকসান হিসাব দিয়ে নিট লাভ দেওয়া থাকবে। এই নিট লাভটা প্রথমে লিখতে হবে, হেডলাইন দিতে হবে।
প্রত্যেকটা আইটেমের সাথে হেডলাইন ইউজ করতে হবে। এখন বলতে পারো স্যার লাভ লোকসান হিসাব কোথা থেকে আসবে? লাভ লোকসান হিসাব হচ্ছে আমি যে নিট ল্যাবটা প্রস্তুত করব, মানে নিট ল্যাবটা পাবো প্রশ্নে, সেই নিট ল্যাবটা বিশদায় বিবরণীর মাধ্যমে আসে। তো বিশদায় বিবরণীর পূর্ববর্তী নাম লাভ লোকসান হিসাব, যেটা হিসাব বলি লাভ লোকসান হিসাব। তো লাভ লোকসান হিসাব হেডলাইন দিয়ে নিট লাভ লিখবো প্রথমে, আর এরপরে যতগুলো আইটেম কেইট দিকে লেখা আছে দেখো, অংশীদারের মূলধন বা চলতি হিসাব হেডলাইন দিচ্ছি আমি। অংশীদারের মূলধন বা চলতি হিসাব হেডলাইন দিয়ে উত্তোলনের সুদ লিখছি ক খ গ। এখন চলতি হিসাবও লিখছি, মূলধন হিসাবও লিখছি। স্থায়ী মূলধন পদ্ধতি হলে চলতি হিসাব হেডলাইন দিতে হবে, আর পরিবর্তনশীল মূলধন পদ্ধতি হলে মূলধন হিসাব হেডলাইন দিতে হবে। উত্তোলনের সুদ ব্যবসায়ের আয়, তো 3 জন অংশীদার যদি পায় 3 জনের নাম লিখতে হবে। তুমি খালি গায়ে কেন? খালি গায়ে তো ক্লাস করা ভালো না, একটা গায়ে মানুষ তো কিছু গায়ে দিতে হয়, বাজ অভ্যাস। স্যার হচ্ছে হুট করে স্যার চলে আসছে স্যার। না হুট করে চলে আসলো তো অন্তত একটা শার্ট গায়ে দিতে 1 মিনিট লাগে না। আমার যখন মিটিং শুরু হয়েছে তখন তো গায়ে দিতে পারো, একটা শার্ট গায়ে দাও, এটা খারাপ দেখা যায়, শরীর দেখানো ভালো কিছু না। স্যার এটা আপনি কি কইতেছেন স্যার আমারে? স্যার আমি তো স্যার মানে হচ্ছে বাসায় স্যার ঘুম থেকে উঠেই স্যার ক্লাস করতেছি। তারপরে একটা শার্ট গায়ে দাও তুমি, এটা খারাপ দেখা যাচ্ছে। মাসা সাধারণত আমরা যখন ঘুমাই তখন একটা সেন্টু গেঞ্জিও গায়ে থাকে, তোমার গায়ে তো কিছুই নেই। আচ্ছা এখন উত্তোলনের সুদগুলো ব্যবসায়ের আয়, যেহেতু 3 জন অংশীদার পাবে 3 জনের নাম দিয়ে ক খ গ লিখবা তুমি টাকা। তারপরে যদি কোনো অংশীদার পণ্য উত্তোলন করে, যেমন খ এর মূলধন বা চলতি হিসাব দিয়ে আমরা অলিখিত পণ্য উত্তোলন লিখছি, তো পণ্য উত্তোলন আমাদের কেইট দিকে বসে। কেন? পণ্য উত্তোলন ব্যয়কে হ্রাস করে, এই জন্য কেইট দিকে বসে। এছাড়া ব্যবসায়ের কিছু ব্যয় আছে যেগুলা সমন্বিত না, মানে যেগুলা লাভ লোকসান হিসাব বা বিশদায়িত হিসাবভুক্ত হয় না, যেমন অগ্রিম ব্যয়, অনাদায়ী বিনিয়োগের সুদ, যা হিসাবভুক্ত হয়নি, এগুলো ডাইরেক্ট বসবে, কারণ এগুলো ব্যবসায়ের ব্যয়কে হ্রাস করে, আয়কে বৃদ্ধি করে, যার কারণে এগুলা লাভ লোকসান আবন্টন হিসাবে কেইট দিকে বসে। আর অন্যদিকে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে বসবে। প্রথমে নিট ক্ষতি যদি অঙ্কে থাকে, নিট ক্ষতি লাভ লোকসান হিসাব হেডলাইন দিয়ে, তারপরে ব্যবসায়ের ব্যয়গুলো অংশীদারের মূলধন হিসাব বা চলতি হিসাব দিয়ে ব্যয়গুলো, প্রথমে আসবে মূলধনের সুদ, যদি চুক্তি বলা থাকে মূলধনের উপর সুদ পাবে অংশীদাররা, তাহলে 3 জন অংশীদারের নাম দিয়ে মূলধনের সুদ লিখবা। তারপরে অংশীদারের মূলধন বা চলতি হিসাব দিয়ে বেতন যদি পায় বেতন লিখবা, ব্যবসায় দিবে খরচ। গয়ের মূলধন বা চলতি হিসাব দিয়ে কমিশন, যদি কমিশন পায় ব্যবসায়িক খরচ ডেবিট দিকে লিখবা। ক্ষয়ের ঋণ বা চলতি হিসাব, এখন ঋণের সুদটা লিখবা। ঋণের সুদ চলতি হিসাবে বসে কিন্তু মূলধন হিসাবে কখনো আসে না, এই জন্য আমরা ঋণ হিসাব লিখছি প্রথমে, ঋণ বা চলতি হিসাব দিয়ে ঋণের সুদ। অর্থাৎ এই আইটেমগুলো পরবর্তীতে যেই পার্টে যাবে সে হেডলাইনটা উপরে ইউজ করতে হয়, যার কারণে প্রত্যেকটা আইটেমের উপরে একটা হেডলাইন ইউজ করা আছে। এগুলো হচ্ছে ব্যবসায়ের ব্যয়। এরপরে আরো আছে আমাদের পরবর্তী এই অঙ্কের পার্টের মধ্যে, সেটা হচ্ছে দেখো বকেয়া খরচ, যেগুলো ব্যবসায় খরচকে বৃদ্ধি করে, ভাড়া, বিমা সালামি, কারবার খরচ, যেগুলো আমরা বিষয় বিমিতে ভুল ক্রমে যোগ করে নেই সেগুলো এখানে ডাইরেক্ট বসে যাবে, কারণ এখানে খরচগুলো নাই। অগ্রিম আয়, যেগুলো আয়কে হ্রাস করে, ডেবিট দিকে বসবে ডাইরেক্ট। ব্যবসায়ের খরচ, ব্যবসায়ের আয় যেগুলা, সেগুলো কিন্তু কোনো হেডলাইন ইউজ করা যায় না। কুঋণ ও কুঋণ সঞ্চিতি যদি আমরা বিষয়মিতে না লিখি ডাইরেক্ট এখানে বসে যাবে, প্রশ্নে বলা থাকবে যে এগুলা হিসাবভুক্ত হয়নি। তারপর সঞ্চিত তহবিলের স্থানান্তর, এটাও আমরা ডাইরেক্ট বসাবো সমন্বয় প্রশ্নে বলা থাকলে। এখন এরপরে যে কাজটা সেটা হচ্ছে ডেবিট পাস বড় হতে পারে, ক্রেডিট পাস বড় হতে পারে। সাধারণত কাইন্ডলি একটু 7 নাম্বার স্লাইডে যাবেন। 7 নম্বর স্লাইডে একটু পরে যেতে হবে, আরো 2 মিনিট পরে। তো এখন দেখো আমরা এই লাভ লোকসান আবন্টন হিসাব যেটা, সেই হিসাবের ক্রেডিট দিক আগে যোগ করে ডেবিট দিক বিয়োগ করে যে পার্থক্যটা আমরা পাবো, সেই পার্থক্যটাকে আমরা বলবো মুনাফার অংশ বা বন্টনযোগ্য মুনাফা। এই মুনাফার অংশ যদি অংশীদার 3 জন হয়, ক খ গ, তাদের মধ্যে চুক্তি অনুযায়ী, চুক্তিতে অনুপাত দেওয়া থাকলে সে অনুপাত অনুযায়ী ভাগ করে দিতে হবে, আর যদি অনুপাত দেওয়া না থাকে সমানভাবে ভাগ করে যোগ করে বাইরে লিখতে হবে। আর যদি উল্টা হয়, ডেবিট পাস বড় হয় ক্রেডিট পাস ছোট হয়, তখন পার্থক্যটা ক্ষতির অংশ, এটাও তাদের মধ্যে চুক্তিপত্রের অনুপাত অনুযায়ী বন্টিত হবে। এই হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, কমন সবার জন্য, অর্থাৎ 2 পদ্ধতিতেই কমন, স্থায়ী মূলধনও কমন, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে এটা করতে হবে। হ্যাঁ, এটাই 7 নম্বর স্লাইড। বলো কি সমস্যা? কোনো সমস্যা নাই, মানে তুমি মনোযোগ ছিল না। আচ্ছা যাই আমরা তাহলে। কার সমস্যা স্যার? তামিম, সিপি তামিম। স্যার আমি বলছি 7 নাম্বার স্লাইড। এই যে এটাই তো 7 নম্বর স্লাইড। জি স্যার, এরপরে 8 এ স্যার যান, 8 এই 8 নম্বর স্লাইড এটা।
ওকে স্যার 9 নাম্বার 9 নম্বরে এই যে এটা। জি স্যার ঠিক আছে আর 10 নম্বর হচ্ছে লাভ লোকসান আবন্টন, 11 নম্বর লাভ লোকসান আবন্টন, যেটা এইমাত্র বুঝালাম, এটা নমুনা চক। এবার আসো 12 নম্বর, আমাদের সময় অবশ্য নাই, 4 মিনিট 46 সেকেন্ডের মতো আছে। তো 12 নম্বর মূলধন হিসাবটা আমরা বুঝাচ্ছি অংশীদারদের মূলধন হিসাব পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে। মূলধন হিসাব করতে হয় পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে। কিভাবে? এটা একটা খতিয়ান, সেফ অংশীদারদের পার্সোনাল অ্যাকাউন্ট। এই খতিয়ানটা যখন তুমি করবা তখন ডেবিট সাইডের তারিখ বিবরণ ক টাকা খ টাকা গ টাকা, 3 জন অংশীদারের জন্য 3টা টাকা করে। ক্রেডিট সাইডেও তারিখ বিবরণ ক টাকা খ টাকা গ টাকা, 3 জন অংশীদারের জন্য 3টা টাকা করে। এখন আমরা এখানে কি লিখবো? পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন, অতিরিক্ত মূলধন এবং অংশীদাররা যা পায়, মূলধন, অতিরিক্ত মূলধন এবং অংশীদাররা ব্যবসা থেকে যা পায় সব ক্রেডিট দিকে বসবে, আর ডেবিট দিকে বসবে উত্তোলন এবং অংশীদাররা ব্যবসায়ীকে যা দেয়। যা দেয় মানে অংশীদাররা পার্সোনালি ব্যবসায়ীকে যা দেয় সেটা হচ্ছে ডেবিট দিকে বসবে। তো প্রথমে আসো ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি বা নগদান হিসাব দিয়ে মূলধনটা লিখতে হবে, প্রারম্ভিক মূলধন। জানুয়ারি 1, জুলাই 1 তারিখে নগদান হিসাব দিয়ে অতিরিক্ত মূলধন লিখতে হবে। আর ডেবিট দিকে দেখো ডিসেম্বর 31 দিয়ে উত্তোলন হিসাব লিখতে হবে। উত্তোলন করলে তারা মূলধন কমে যায়, ডেবিট দিকে বসবে। এরপরে যে কাজটা সেটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, যেটা একটু আগে আলোচনা করলাম, সেটা ডেবিট দিকে যে আইটেমগুলোর উপরে অংশীদারদের মূলধন হিসাব লেখা আছে সেগুলো অংশীদাররা ব্যবসা থেকে পাও না, এগুলা বসবে সব ক্রেডিট দিকে। যেমন মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ, এগুলো তারা ব্যবসা থেকে পাবে। সো এগুলো তাদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে যাবে, কারণ তাদের মূলধন বৃদ্ধি করবে। আর অন্যদিকে তারা ব্যবসায়ীকে যেগুলো দিবে ওগুলা লাভ লোকসান আবন্টনের ক্রেডিট দিকে থাকে, যেগুলা ব্যবসায়ের আয় হিসাবে গণ্য করা হয়, অর্থাৎ ওগুলা প্রত্যেকটার উপরেই অংশীদারদের মূলধন হিসাব হেডলাইন দেওয়া আছে। ওই আইটেমগুলো চলে আসবে এখানে মূলধন হিসাবে ডেবিট দিকে, ক্রস কানেকশনারি। কেন? এটা ব্যবসায় অংশীদারের জন্য ব্যয়। তো উত্তোলনের সুদ একটা, পণ্য উত্তোলন, আরেকটা হচ্ছে ক্ষতির অংশ। তো এগুলো লেখার আগে উপরে হেডলাইন ইউজ করতে হবে লাভ লোকসান বন্টন হিসাব বা লাভ ক্ষতি বন্টন হিসাব। এরপরে আমরা বেতনের একটা বিষয়, যদি কোনো অংশীদার বেতন পায় ব্যবসা থেকে, বাট বেতনটা যদি হিসাবভুক্ত করে ফেলে, ডেবিট করে ফেলে, তাহলে তো লাভ লোকসান আবন্টনের বেতনটা আসবে না। তখন সেক্ষেত্রে মূলধন হিসাবে বেতনটা ক্রেডিট দিকে আসবে, কারণ অংশীদাররা মূলধন পাবে। তো ডিসেম্বর 31 দিয়ে তখন হেডলাইন দিতে হয় লাভ ক্ষতি হিসাব, কারণ আবন্টন হিসাবের আগে তারা একটা হিসাব করে লাভ ক্ষতি হিসাব, ওইখানেই বেতনটা ডেবিট করছে। ওই বেতনটা তখন এই মূলধন হিসাবে লাভ ক্ষতি হিসাব দিয়ে ক্রেডিট দিকে যা যে পাবে তার ঘরে লিখতে হবে। আবার কোন অংশীদার যদি বেতন উত্তোলন করে ফেলে ব্যবসা থেকে, তার প্রতি মাসের বেতন প্রতি মাসে নিয়ে যায়, তখন আবার ডেবিট দিকে ডিসেম্বর 31 দিয়ে নগদান হিসাব লিখে বেতন উত্তোলন নামে যে অংশীদার বেতন পাবে তার বেতনটা তার ঘরে, যদি সে উত্তোলন করে নিয়ে যায়, তার ঘরে লিখতে হবে। এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে মূলধন হিসাবে ক্রেডিট সাইড আগে যোগ করতে হয়, প্রত্যেকটা কলাম যোগ করে ডেবিট সাইডের প্রত্যেকটা বিয়োগ করে যে পার্থক্য পাবো সেটাকে আমরা খতিয়ানের ভাষা অনুযায়ী ব্যালেন্স সিডি বলি, অর্থাৎ সমাপনী মূলধন বের করতে হয়। এই অঙ্কের মূলধন হিসাবের মাধ্যমে সমাপনী মূলধনটাই বের করতে হয়, যেটা প্রারম্ভিক মূলধনের সাথে মিলবে না। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন আর সমাপনী মূলধন সম্পূর্ণ পৃথক হয়ে থাকে। এই হচ্ছে আমাদের মূলধন হিসাবের নমুনা চক। আমরা যা বললাম এই মাত্র সেটা পরিবর্তনশীল মূলধন পদ্ধতির কথাই বললাম। তো আরেকটা পার্ট পরিবর্তনশীল মূলধন পদ্ধতি করতে হয়, সেটা হচ্ছে ঋণ হিসাব। এটা একটু বুঝাই দিই। ঋণ হিসাবে যে ক্ষয় ঋণ হিসাব পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে, তো ঋণ হিসাবে শুধুমাত্র যে ঋণ দিবে তার জন্য হিসাবটা হবে। তো তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা, এরকমই ঘরটা খতিয়ানের টিচকের মতো। তো আমরা ঋণটা বসাবো কোন দিকে? যে ঋণ দিবে তার ক্রেডিট দিকে, অর্থাৎ তার ঋণ বৃদ্ধি করে দায়কে। জুলাই 1 তারিখ দিয়ে নগদান হিসাব, ঋণের টাকা প্রথমে লিখবা, তারপর ডিসেম্বর 31 দিয়ে লাভ ক্ষতি বন্টন হিসাব লিখে ঋণের সুদটা লিখতে হবে। অর্থাৎ এই ঋণ হিসাবে দুটো আইটেম বসবে, এক ঋণের টাকা, 2 ঋণের সুদ। এই দুটা যোগ করে ব্যালেন্স শিট বের করতে হবে। তো আমাদের মোটামুটি পরিবর্তনশীল নিয়ে আজকে আলোকপাত আমরা করছি। তো আরো কিছু স্লাইড থাকলেও সেটা এই মুহূর্তে আলোকপাত করা সম্ভব নয়। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এটা আসলে অংশীদারি অঙ্কের সবচেয়ে বড় হচ্ছে নিয়ম কারণ। তুমি যখন অঙ্ক করতে যাবে, অঙ্ক ছোট, বাট তুমি যদি নিয়ম না জানো তাহলে ওই অঙ্ক করতে পারবে না, অনেকটাই কঠিন। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, আর না থাকলে আমরা কয়েকটা প্রশ্ন করি। তো প্রশ্ন করার আগে অত চলে যেতে পারে। অংশীদারি ব্যবসায় কি এটা বলছিলাম একটু আগে সংক্ষেপে একবার। চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে কয়েকজন ব্যক্তি মিলে যে ব্যবসায় গড়ে ওঠে তাকে হচ্ছে
ভেরি গুড এবং সেই চুক্তিপত্র